গত ক্লাসে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম, এবং ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে আমরা ইলাস্ট্রেশনের যে অংশটা ছিল এই পুরো অংশটাকে কি করেছিলাম, কমপ্লিট করেছিলাম, তাই না? যেমন এখান থেকে পিকচার, শেপ, স্মার্ট আর্ট, তারপর হচ্ছে চার্ট, স্ক্রিনশট, এগুলো দেখেছিলাম। তাহলে এরপরে হচ্ছে আরো বিভিন্ন অংশ এখানে কি আছে, বাকি আছে, তাই না? যেমন এটা একটা সেগমেন্ট ছিল, এর আগে এটুকু একটা সেগমেন্ট ছিল, আবার হচ্ছে কি এইগুলো আবার আরেকটা সেগমেন্ট। এখন পরবর্তী যখন আমি এই অংশটুকুতে যাচ্ছি, প্রথমে দেখতেছি অনলাইন ভিডিওস মিডিয়া। অনেক সময় হয় দেখবেন যে আমরা এই জায়গার মধ্যে আমাদের ওয়ার্ড ফাইলটার মধ্যে চাচ্ছি যে অনলাইন থেকে, হ্যাঁ, সেটা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হোক, সেখান থেকে কোনো একটা ভিডিওকে এখানে প্রবেশ করাতে বা ভিডিও লিংক এখানে রাখার জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে অনলাইন ভিডিওস মিডিয়া থেকে কি করব, আমরা ভিডিও নিয়ে আসতে পারবো। যেমন ধরেন আপনারা যে ক্লাস করতেছেন, এই ক্লাস রেকর্ড গুলো বা ইউটিউবে যে কোনো একটা ভিডিও আপনারা কি করতে পারবেন, এখান থেকে আনতে পারবেন। তাহলে কিভাবে আনবো? তাহলে আমরা এখানে অনলাইন ভিডিওস মিডিয়া থেকে যখন যাচ্ছি, তখন আমাকে এখানে বলতেছে যে ওই কোনো একটা ভিডিওর এখানে কি দিতে, লিংক দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে কি করি, কোনো একটা ভিডিও লিংক দিই, আসলে এটা জানি না কোন ভিডিও লিংক। এই যে দেখেন, এটা কোনো একটা ক্লাসের, ঠিক আছে, লিঙ্কটা কিন্তু আগে থেকে হয়তো এখানে দিয়েছিল কেউ, যার কারণে এটা চলে আসছে। আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক, হ্যাঁ, দিতে পারবো। তাহলে যদি আমরা ইনসার্ট দিই, তাহলে ওই ভিডিওটা কি করবে, এখানে শো করবে। একটু কি ক্লিয়ার? অনেক সময় ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন ধরনের কি দেখি, ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিওর এগেইনস্টে কিন্তু একটা করে কি হয়, ইউআরএল তৈরি হয়। এবং ওই ইউআরএলটা যদি আমরা এখানে কি করি, এই ইনসার্ট ট্যাবের মধ্যে যে অনলাইন ভিডিওস এর জায়গায়, এই যে খালি যে আমার এই জায়গাটা আছে, এখানে যদি রাখি, তাহলে সেখান থেকে কি আসবে, ভিডিওটা চলে আসবে। আপনি ইনসার্ট দিবেন, ওই আগের ভিডিওটা যেমন দিলাম, যেমন এটা লিঙ্কটা এখানে দিলে, এই ইনসার্টে আমরা ক্লিক করলাম, এখানে কি হচ্ছে, চলে আসছে। ভিডিও কি দেখা যাবে? হ্যাঁ, এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে ইউটিউবে। এই যে দেখাচ্ছে, দেখছেন, যেতে পারবেন এখানে, দেখবেন, ভিডিও দেখবেন, এই দেখেন। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, তাই না? ধরেন আপনি কোন একটা কাজ করতেছেন, কোন একটা ডকুমেন্টারি, আমরা বিভিন্ন জিনিস যখন বানাই, তখন দেখবেন ডকুমেন্টারির মধ্যে কি থাকে, ইমেজ থাকে, টেক্সট ফাইল থাকে, আবার বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও থাকে, তাই না? কোনো প্রজেক্টে যখন কাজ করেন, তখন আপনার কোনো একটা প্রেজেন্টেশন, আপনি যদি মনে করেন যে একটা প্রেজেন্টেশন আছে আপনার, ও চাইলে ওইটার লিংকটাকেও কি করতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কোনো লিংকে বা কোনো ভিডিও লিংক এখানে ইনসার্ট করতে পারি। এরপর চলে আসেন, ধরেন আমরা অনেক সময় কি লিখি, বিভিন্ন ধরনের লেখালেখি করি এখানে, তাই না? আমরা একটা কাজ করি, এখানে কোনো একটা বিষয় এখান থেকে নিয়ে আসি, যে কোনো বিষয় হচ্ছে আমরা সার্চ দিতে পারি। এখানে অ্যাবাউট কি দিলাম, বাংলাদেশ, অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে আমরা এই জায়গার মধ্যে কি করলাম, গুগলে এসে সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমে দেখছি এখানে কি দেখাচ্ছে, উইকিপিডিয়া দেখাচ্ছে, তাই না? তাহলে এখানে বাংলাদেশে গেলাম, এই বাংলাদেশ সম্পর্কে একটা কি দেখছি, এখানে ইনফরমেশন আছে, তাই না? এখান থেকে কিছু অংশ ধরেন আমরা কি করলাম, কপি করে নিই। এইটুকু জায়গা আমরা কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হয়ে যাবে, তাই না? আবার আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে কি করতে পারবো, কপি করতে পারবো। দুই ভাবে করতে পারবেন। করার পরে আমরা এই ওয়ার্ড ফাইলের মধ্যে এটাকে এখানে ধরে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এই বাটনে যদি মাউসের মাধ্যমে আপনি চাপ দিতে চান, তাহলে এখানে দিব। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো এখানে। অথবা আপনি যদি চান যে না ম্যাডাম কিবোর্ডের মাধ্যমে দিব, তাহলে কন্ট্রোল ভি চাপবো, কি চাপবো, কন্ট্রোল ভি। একটু ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা এই টেক্সটটাকে কি করে নিই, একটু বড় করে নিই, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, এইখানে যখন লিখলাম, এখন বিষয়টা হচ্ছে যে বলতে পারেন যে ম্যাডাম এটা এখানে নিয়ে আসার প্রয়োজনটা কি, বা এটা কেন নিয়ে আসলেন? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? এখন নিয়ে আসার কারণটা হচ্ছে, আমরা অনেক সময় দেখবেন আপনি কোনো একটা অনলাইনে ভিডিও দেখতেছেন বা কোনো একটা টেক্সট পড়তেছেন, হ্যাঁ, গুগলে দেখতেছেন বা যে কোনো জায়গায় আপনি মানে পড়তেছেন, স্ক্রল করতেছেন, আপনার হাতের মাধ্যমে দেখতেছেন, আঙ্গুলের কোনো জায়গায় একটা ওয়ার্ডের উপরে ক্লিক লাগতেছে, কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে।
এরকম হয়, ওয়েবসাইটে নিয়ে যায়, আপনাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যায়, ফেসবুকে নিয়ে যায়, এরকম হয় না অনেক সময়? এখন ওইটা কেন হয়? কারণ কোনো এখানে একটা ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে এখানে কি করা আছে, একটা লিংক গোপন ভাবে রাখা হয়েছে। ঠিক আছে, একটা ওয়ার্ডের বা একটা সেন্টেন্সের এগেইনস্টে কি করা আছে, কোন একটা লিংক রাখা আছে, যার কারণে যখনই আপনি ওই ওয়ার্ডটার উপরে বা সেন্টেন্সটার উপরে কি রাখছেন, আঙুল দিচ্ছেন বা এটাকে টাচ করছেন, তখন ওইটা একবারে ওই ওয়েবসাইট আপনাকে নিয়ে যাচ্ছে বা ওই নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাচ্ছে, ইউআরএল। এখন এটা কিভাবে হচ্ছে, যেমন ধরেন আমি বাংলাদেশ লেখাটাকে কি করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর আমি ইনসার্টে গেলাম, ওইখান থেকে এখানে লিংক দিলাম। লিংকে যখন ক্লিক করলাম, নিচে দেখেন একটা অ্যাড্রেস যাচ্ছে, অর্থাৎ এখানে একটা ইউআরএল দিতে হবে। এখন আমরা যদি একটু আগে কি যেন একটা ইউআরএল এখান থেকে যদি নেই, আচ্ছা একটা ইউআরএল আমরা নিয়ে আসি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরেন আমরা হচ্ছে আমাদের ক্লাসের, হ্যাঁ, একটা ভিডিও লিংক নিয়ে আসি। তাহলে হচ্ছে এটা আমাদের পেজ, তাই না? সরি, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এখান থেকে ধরেন আপনাদের কোন একটা ক্লাসের ভিডিও ম্যাম নিয়ে আসলাম এখানে। এই দেখেন যখন এই ভিডিওটাতে আসছি, হ্যাঁ, এই ভিডিওর এগেইনস্টে কিন্তু উপরে একটা কি তৈরি হয়েছে, লিংক তৈরি হয়েছে, তাই না? ইউআরএল তৈরি হয়েছে। এখন এই ইউআরএলটা আমি কি করলাম, কপি করে নিয়ে আসলাম। আসার পরে এই যে বাংলাদেশ যে লেখাটা আছে, ঠিক আছে, বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করে ইনসার্টে যে এই যে লিংক অপশন আছে, লিংক অপশনে গেলাম। যাওয়ার পরে অ্যাড্রেসের জায়গায় ওই যে যেই লিংকটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন কিসে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন দেখেন অন্য লেখাগুলো সব ব্ল্যাকই আছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ যে লেখাটা আছে সেটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। এখন যখনই আপনি বাংলাদেশ লেখাটার উপরে কি করবেন, এই যে রাখতেছেন মাউসের কার্সর, দেখেন এই যে এখন আপনাকে দেখাচ্ছে, এই যে কন্ট্রোল প্লাস ক্লিক টু কি ফলো, মানে বলতেছে এটা যদি আপনি এখন কি করেন, ক্লিক করেন, সাথে সাথে এই যে ভিডিওতে আমাকে নিয়ে গেছে। এটা কিভাবে হয় বুঝতে পেরেছেন তো? এখন কিন্তু আপনিও কোনো ফ্রেন্ডকে পাঠিয়ে দিতে পারবেন, আপনার মানে ও আপনাকে অনেকদিন ধরে ফলো দিচ্ছে না ফেসবুকে, বা আপনার কোনো ভিডিও চ্যানেলে সে সাবস্ক্রাইব করতেছি না, আপনি একটা মেসেজ দিবেন ওকে এরকম, ওটার ভিতরে লিংক দিয়ে দিবেন, ও ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পারবো এরকম করতে? আচ্ছা, দেখবেন যে বড় বড় যে কোম্পানিগুলো থাকে, বড় বড় যে ওয়েবসাইট গুলো থাকে, যারা বিজনেস পারপাস ইয়ে করে, ওরা কিন্তু এইভাবে কি করে থাকে, ওদের বিজনেস পলিসিটাকে ইয়ে করে। বিভিন্ন সময় দেখবেন ফেসবুকে আপনি ডাইরেক্ট ভিডিও দেখতেছেন, কিন্তু আপনি কই থেকে কই চলে গেছেন, ওরা কিন্তু এরকম বিভিন্ন ক্যাম্পেইন করে থাকে। আপনি একটা ক্লিক করতেছেন, আপনি আপনার ওদের ওয়েবসাইটে শুধুমাত্র ন্যানো সেকেন্ডের জন্য গেছেন, ওদের একটা ভিউজ হচ্ছে, ঠিক আছে, ওই ভিউজ এর এগেইনস্টে তারা কিন্তু একটা কি পাচ্ছে, অ্যামাউন্ট পাচ্ছে। এখন লাভ আপনার না, লাভ কাদের হচ্ছে, তৃতীয় পক্ষের। আচ্ছা, তাহলে আমরা এরকম করতে পারবো, লিংক করতে পারবো। তো এখন দেখেন আপনি কিন্তু চাইলে আপনারা যে হোমওয়ার্ক করতেছেন ওইটারও ড্রাইভের একটা লিংক থাকে, আপনি চাইলে ওইটাও এখানে আনতে পারবেন। মানে দ্যাটস মিন এখানে যে কোনো ধরনের ইউআরএল বা লিংক আপনারা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তবে এটা সুবিধা কি, আপনি এইটার মধ্যে ক্লিক করলে সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে কি করতে পারবেন, পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, লিংকের পরে হচ্ছে বুকমার্ক। সাধারণত বুকমার্ক বলতে আমরা কি জানি বলেন তো, কোনো কিছুকে কি করে রাখা, মার্ক করে রাখা, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় রাখা, যাতে আপনার বেশি খুঁজতে না হয়, তাই না? খুঁজতে না হয়, যে আপনি দ্রুত কোনো কিছু কি করতে পারেন, অনুসন্ধান করতে পারেন। এই জন্য কিন্তু আমরা এই যে আমাদের এখানে বুকমার্ক যে কি আছে, বার আছে, এই জায়গার মধ্যে অনেক কিছুকে কি করে রাখি বলেন তো, বুকমার্ক করে রাখি। আচ্ছা, এই বুকমার্কের এগেইনস্টে কি হয়, যখনই আপনি ক্লিক করতেছেন সরাসরি ওইখানে যাচ্ছেন, মানে আপনার সময় কালক্ষেপণ হচ্ছে না, তাই না? এখন আমরা যদি চাই এই বাংলাদেশ নামের যে এটা কি আছে, পুরো একটা ডকুমেন্ট আছে বা কোন একটা টেক্সট আছে, প্যারাগ্রাফ, এইটাকে আমরা চাচ্ছি বুকমার্ক করতে, ঠিক আছে, বাংলাদেশ নামে, আমরা এইখানেও চাইলে কোনো একটা কিছুকে বুকমার্ক করে রাখতে পারবো সহজে খুঁজে পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে বুকমার্কে যখন আপনি যাচ্ছেন তখন আপনাকে বলতেছে বুকমার্ক নেম। তাহলে এখন এটা কি বিষয় আমরা লিখেছিলাম, বাংলাদেশ বিষয় লিখেছি না? তাহলে আপনি এটা বাংলাদেশ বিষয়ে সেভ করেন, বা আপনার নামেও সেভ করতে পারেন, রেলিভেন্ট জিনিস সেভ করবেন, যে যেহেতু এটা বাংলাদেশ বিষয় সেহেতু আমরা কি লিখবো, বাংলাদেশ লিখবো। একটু কি ক্লিয়ার মমতাজ ম্যাম, সমস্যা? আচ্ছা, তাহলে বাংলাদেশ দিয়ে যে অ্যাড দিলাম,
একটু কি ক্লিয়ার? এখন আপনি দেখেন এই ইনসার্ট ট্যাব থেকে আমরা যদি বুকমার্কে যাই তাহলে কিন্তু বাংলাদেশ নামে একটা কি আছে, এখানে বুকমার্ক ফাইল আছে। এখন যদি গো টু তে যান আপনি দেখতে, আপনি গো টু যখন ক্লিক করলেন তখন কিন্তু এই যে এইটাকে দেখাচ্ছে যে এটা এখানে কি করা আছে, বুকমার্ক করা আছে। ম্যাম লোকেশন নেমের নিচে লোকেশন অপশনের কাজটা কোথায়? বুকমার্কের উপরে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এটা লোকেশন, এটা লোকেশনটা মানে এটা কোথায় আছে সে সেটাকে ট্র্যাক করতে পারবে। ঠিক আছে, মানে এটা কোন জায়গায় আছে। যেমন আপনার এই ওয়ার্ড ফাইলের ভেতরে এটা আছে, এটা যেমন নেম দিয়ে সেট করেছি না, আপনি চাইলে যে লোকেশন বলতে এটা কোন জায়গাটায় আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন এই ফাইলটুকুর মধ্যে এটা আছে। এটা যখনই আপনি ওই বুকমার্কে যে গো টু তে দেখতে যাবেন তখন ওইটাকে সে কি করে ফেলবে, ব্লার করে বুঝাবে যে এই জায়গাটায় এইটা সেভ করা আছে, এইটুকু অংশ বুকমার্ক করা আছে। অনেক সময় আমরা দেখবেন পড়ার সময় কোনো কিছু ইম্পর্টেন্ট হইলে কি করি, হাইলাইট করি, হাইলাইটার দিয়ে দাগাই না, ওইটা হচ্ছে কি একরকম ওই রকম, যেটা আমার ইম্পর্টেন্ট কিছু যার কারণে এটাকে কি করে রাখা, বুকমার্ক করে রাখা। এইটুকুতে কারো সমস্যা? আচ্ছা, আবার ধরেন এই বুকমার্কের মতো আরেকজন আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কমেন্ট। ঠিক আছে, কি বলতে পারি, কমেন্ট। ধরেন আপনার মনে হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, কেউ একটা কোনো কিছু যখন তৈরি করে তখন সেই অথর হিসেবে তাকে আমরা একটা সম্মাননা দেই না, মানে তার নামে একটা কপিরাইট ইয়ে থাকে। ধরেন কেউ একটা নতুন কি করে, যদি গজল বা গান এই টাইপের কোনো একটা কিছু বা যে কোনো ধরনের কি ক্রিয়েটিভ কিছু তৈরি করে, তার এগেইনস্টে তার একটা কপিরাইট ইস্যু আছে, অর্থাৎ সে একজন অথর, মানে সে এটা লিখেছে বা কি সে এটার মালিক, এরকম একটা মালিকানা থাকে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই জায়গার মধ্যে আপনার একটা মালিকানা নিয়ে আসতে বা আপনার নামটা এখানে লিখে রাখতে যে এইটুকু কে লিখেছে বা এইটুকু কি, বা গুরুত্বপূর্ণ কোনো অংশ আছে, বুকমার্কটা যেমন করেছিলাম ওই বুকমার্কের মতো এইটাকে চাচ্ছি আমরা কি করে রাখতে, হাইলাইট করে রাখতে, বা এটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে বোঝানোর জন্য এখানে আমরা যদি কোনো কিছু দিয়ে নাম দিয়ে কি করে রাখি, সেভ করে রাখি, তাহলে আমরা যখন কমেন্ট অপশনে হঠাৎ কাজ করতে করতে আপনি যখন কমেন্ট অপশনে যাবেন তখন আপনাকে দেখাবে যে এই জায়গার মধ্যে কি আছে, একটা গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনি ওই নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, যেমন কি ইম্পর্টেন্ট ফাইল, আপনি এই পাশে কি লিখে দিলেন, ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। অনেক সময় আমরা অনেক কাজ করতে করতে কিন্তু মনে থাকে না যে আসলে আমি এটা কোথায় রাখছি বা এটা কি ছিল। ঠিক আছে, তখন এটা আপনি ডেট দিয়ে রাখতে পারবেন, পাশে ডেট দিয়ে রাখলেন, অথবা কি করে রাখলেন, নিজের নাম দিয়ে রাখলেন, অথবা রেলিভেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলো দিয়ে কি করব আমরা, এটাকে অ্যাড করে রাখবো। তাহলে দেখা যাবে কি যখনই আপনি এটার মধ্যে দিয়ে যাচ্ছেন তখন পাশে দেখতেছেন আরে এটার পাশে এটা কি, তখন এই জায়গাটা যদি পড়েন যে এটা ইম্পর্টেন্ট কিছু একটা লেখা ছিল, তখন আপনার চোখে পড়বে না এটা এই কাজের জন্য এখানে রেখেছিলাম। এইটুকুতে কারো কোনো সমস্যা? না। তুবার স্যার শুনতেছেন কি? থাকতে পারে এই জায়গার মধ্যে শুধুই যে আমাদের কি থাকবে, প্যারাগ্রাফটা থাকবে এইটা না, এখানে যে কোনো ধরনের জিনিস থাকতে পারে এবং সেটাকে আমি কমেন্ট হিসেবে কি করতে পারি, রেখে দিতে পারি যে এটা ইম্পর্টেন্ট কোন একটা জিনিস। ঠিক আছে, ইমেজ ভিডিও যাই হোক না কেন। আচ্ছা, পরবর্তী অংশে যখন আমরা যাচ্ছি তখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে হেডার এবং ফুটার। দেখবেন আমাদের হেডার এবং ফুটার দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমরা যখন কোন একটা পেজের মধ্যে লেখা শুরু করি, হ্যাঁ, আমাদের নর্মাল যে পেজগুলা দেখি পরীক্ষার খাতা থেকে শুরু করে যে কোনো জিনিস বলেন, প্রথম উপরের অংশ কিছু একটা জায়গা আমরা খালি রাখি, নিচে কিছু একটা জায়গা কি রাখি, খালি রাখি, তাই না? এখন এই খালি রাখাটার বিষয়টা হচ্ছে কি কি, আপনি ফর্মাল একটা কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে উপরে কিছু অংশ ফাঁকা রাখেন, নিচে কিছু অংশ ফাঁকা রাখেন। এখন এই বিষয়টা হচ্ছে আমরা যদি ওয়ার্ডে কাজ করতে যাই সেটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ উপরে যে অংশটা আমরা ফাঁকা রাখি তাকে বলা হচ্ছে হেডার, আর নিচে যেটা ফাঁকা রাখি সেটাকে বলা হচ্ছে কি কি, ফুটার। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা পেজকে যেমন ধরেন হেডার ফুটারটার বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি একটা নতুন পেজ নেই, ঠিক আছে, যেমন এখান থেকে যদি একটা নিউ পেজ নিলাম, তাহলে এখন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যে এখানে হেডার এবং ফুটারটাকে কি করে দিলাম, অ্যাড যদি করে দেই, তাহলে দেখেন এই যে নিচে এটা কি অংশ যুক্ত হয়েছে দেখাচ্ছে, কিন্তু এখানে কি বলতেছে, ফুটার। একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি না, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে যখন আমি ইনসার্ট ট্যাব থেকে এটা কি কি ক্লিক করেছিলাম বলেন তো, হেডার এবং ফুটার ক্লিক করেছিলাম, তখন কিন্তু দেখেন আমার এই জায়গার মধ্যে হেডার নামের একটা অংশ যুক্ত হয়েছে, নিচে কি হয়েছে, ফুটার। এখন সে বুঝাচ্ছে যে তুমি এই উপরের অংশটুকুর মধ্যে কি করতে পারবে না, কোনো হাত দেওয়ার অপশন, অর্থাৎ পেজটাকে আমাকে কি করে দিচ্ছে,
মানে নির্দিষ্ট করে দিচ্ছে এই অংশটুকু হচ্ছে কি উপরের অংশ, মার্জিন যেমন দিই, নিচে যেমন আমরা ফাঁকা রাখি, লিখি না। অর্থাৎ আমি যা কিছুই লিখি না কেন কোথায় লিখবো বলেন তো, এই মিডল অংশটুকুর মধ্যে লিখবো। উপরের এবং এই নিচের অংশটা কি থাকবে, বাদ থাকবে। একটু কি ক্লিয়ার? হুম। আবার আপনি যদি কিছু চান যে এখানে টাইপ করতে বা লিখতে, যে হেডারের অংশে কিছু লিখতে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। একটু ক্লিয়ার? যেমন এই জায়গার মধ্যে আপনার নাম দিতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে কার নাম দিলাম, হামিমের নাম দিলাম, ঠিক আছে, এটাকে বা কোনো একটা প্রেজেন্টেশন সেটার নাম দিলাম, কিন্তু মূল লেখাটা যেটা শুরু করব সেটা করব কিন্তু এই নিচে থেকে। বুঝতে পেরেছি? অর্থাৎ যে কোনো পেজের একটা ওরিয়েন্টেশন থাকে, মানে সাজ বা সজ্জা থাকে, সেই অনুযায়ী আমরা হেডার ফুটারটাকে কি করি, ব্যবহার করে থাকি। আপনি যে কোনো প্রফেশনাল যে কোনো কিছু লিখতে গেলে ওয়ার্ড ফাইলের মধ্যে অবশ্যই আপনাকে হেডার ফুটার ব্যবহার করতে হবে। ধর আপনি একটা অফিসিয়াল একটা কাজ করতে যাচ্ছেন, তাহলে একটা অ্যাপ্লিকেশন পাঠাবেন, এরকম হয় না উপর মহল আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু অ্যাপ্লিকেশন লেখা শুরু করছেন সেই ওই যে উপরে মাথা থেকে, মানে এই জায়গা থেকে আমার অ্যারো বাটনটা দেখা যাচ্ছে, এইখান থেকে লেখা শুরু করে দিছেন, এবং সেটা যে একবারে এই বিন্দুতে যে শেষ হয়েছে। এখন এটা কি অ্যাকসেপ্টেবল হবে কারো কাছে? অ্যাকসেপ্টেবল কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা যদি প্রফেশনাল কোনো কিছু লিখতে চাই অবশ্যই কি যুক্ত করতে হবে বলেন, হেডার ফুটার। আবার এটাকে আপনি ব্যাক স্পেস দিয়ে কমাতে বাড়াতে পারবেন। অনেক সময় হয় না যে আমার বেশি একটু জায়গা দরকার হচ্ছে উপরের অংশে বা নিচের অংশ, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে কমাতে অথবা কি করতে পারবো, বাড়াতে পারবো। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তার পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার, যেটা অলরেডি আমরা এই জায়গার মধ্যে থেকে যে এখানে কিন্তু দেখি যে পেজ দেখাচ্ছে 1 of 1। ঠিক আছে, অর্থাৎ মানে এখানে একটা পেজ আছে। আপনার যদি মনে হয় যে আপনি একাধিক পেজ, মানে পেজ নাম্বারটা এখানে দেখাচ্ছে নিচে, কোথায় দেখাচ্ছে, নিচের অংশে দেখতেছি। আপনি যদি চান যে টপে দেখানোর জন্য, তাহলে কি এটা টপে দেখাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এবার এই যে বটম মানে হচ্ছে কি এটা নিচে বোঝাচ্ছে, তাই না? এই যে এখান থেকে আমরা কি করতে পারবো, পেজের যে যত ধরনের কি আছে কাজ আছে সেগুলো সব এখান থেকে করতে পারবো। যা যখনই আমি কি দিচ্ছি, টপে রাখতেছি, তখন কিন্তু এই যে এখানে দেখাচ্ছে পেজ 1 2, ঠিক আছে, 3, এরকম ধরে পেজ উপরে দেখাচ্ছে, অর্থাৎ পেজ নাম্বারটা উপরে চলে আসতেছে। একটু কি ক্লিয়ার? আবার বটমে যখন দিচ্ছেন তখন দেখেন আবার ওই যে নিচের অংশতে আসতেছে, যে নিচে দেখাচ্ছে এই যে ওরিয়েন্টেশনটা এইভাবে সাজতেছে। সিলেক্ট করে দিতে পারবো। যেমন ধরেন আমার যদি মনে হয় যে পেজের মার্জিনটা যেটা আছে, হ্যাঁ, সেটাকে আমি নিজের মতো কাস্টমাইজ করে নিব, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি এখানে পেজ মার্জিন যে অংশটা আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। ক্লিয়ার এইটুকু? আবার দেখেন এখান থেকে আমরা যদি চাই যে কারেন্ট পজিশন মানে বর্তমানে কি অবস্থা আছে সেটাও দেখতে পারবো। এগুলা কি প্লেন অপশনে আছে, তাই না? একেবারে হচ্ছে কি ব্ল্যাঙ্ক, নাকি এখানে কোনো লেখালেখি আছে? নাই। আবার যদি আমরা চাই যে এর মধ্যে কোনো ধরনের টেক্সট বক্স অ্যাড করতে, যেমনটা আমরা করেছিলাম হচ্ছে কভার পেজ অ্যাড করার সময়, মনে আছে যখন আমরা টেক্সট বক্সটা দেখেছিলাম, তখন কিন্তু এরকম ছিল। দেখেন এখানে আপনি চাইলে এখানে কোনো একটা কিছু হয়তো লিখতেছেন, এটার পাশে এখানে একটা টেক্সট বক্স রাখতে পারবেন। অনেক সময় আমরা দেখবেন এই পাশে পিকচার থাকে, হ্যাঁ, কোনো একটা ব্যক্তির পিকচার থাকে, পাশে তার সম্পর্কে অনেক কিছু লেখা থাকে। হুম। সিবির ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। ঠিক আছে, আপনার এই জায়গার মধ্যে হয়তো কোনো একটা কিছু দেওয়া আছে, এই পাশে লেখাগুলো থাকে। আবার কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে পিকচার থাকে, পাশে লেখা থাকে যে তার জীবনকাল, ঠিক আছে, ওইটার তার সম্পর্কে বিভিন্ন ডিটেলস লেখা থাকে। এখন এটা হচ্ছে এই ওরিয়েন্টেশনে আছে। এখন আমরা চাইলে এটাকে অন্যভাবে নিতে পারবো। যখনই এটাকে আপনি এখানে নিয়ে আসছেন, এটাকে আবার এইদিকেই যে রাখবেন বিষয়টা এরকম না, এটা যে ছোট বড় করে এটাকে কান ধরে কি করতে পারবেন, এদিক সেদিক নিতে পারবেন। যখনই আবার এই জিনিসটাতে চলে আসতেছেন, এটার এগেনিস্টে দেখেন হেডার ফুটার অলরেডি ওইখানে ছিল, এই জন্য হেডার ফুটারের যে ফরম্যাট এখানে তৈরি হচ্ছে। আবার যখন এইটুকু অংশকে নিয়ে আসছি সাজানোর জন্য, সেম অংশটা শেপ ফরম্যাটে আবার চলে গেছে, এইখান থেকে আবার আপনি এটার ভেতরে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে টেক্সটটা কিরকম হবে দেখছেন? কারণ এটাকে ব্ল্যাক রাখতেছি, মানে এটা সাদা রাখতেছি, আমি চাইলে এটাকে কালারিং করতে পারবো না? পারবো নাকি পারবো না? আমার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আপনি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আবার এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু লিখতে পারবেন, বা কোনো একটা পিকচার এখানে নিয়ে আসলেন, আর পাশাপাশি এই বিষয়টা এখানে থাকলো। ধরেন কোনো একজন ভদ্রলোকের ছবি এখানে নিয়ে আসলাম, পাশাপাশি তার জীবন কাল এখানের মধ্যে লিখলাম।
এরকম হয় নাকি হয় না? আচ্ছা, তাহলে এইটা যখন করতেছেন তখন কিন্তু অলরেডি এটা শেপ ফরম্যাট চলে আসতেছে এখান থেকে। এই যে শেপ, ফিল, আউটলাইন এগুলো কিন্তু গত ক্লাসে আমরা সব দেখেছিলাম, মনে আছে? জি ম্যাম। হুম। জি ঠিক আছে। আমরা যখন এই যে ইফেক্টের বিষয়গুলো দেখছি, ইলাস্ট্রেশনে ছিলাম, তখন কিন্তু শেপের থেকে এগুলো সব দেখেছি। তাহলে আশা করছি এইটুকুতে কারো কোনো সমস্যা নাই, যদি থাকে তাও বলতে পারেন। এরপরে দেখেন কি বলতেছে, কুইক পার্টস মানে কি, অটো টেক্সট। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের অটো টেক্সট কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা যদিও হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে এটা আপনারা কি করবেন, নিজেরা দেখবেন। এরপরে আমরা হচ্ছে অনেক সময় কি করি, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা লিখি, বা অঙ্কর যে বিভিন্ন ইয়েগুলো থাকে, ফর্মুলা, সূত্র, সেগুলো কি করি, লিখি, তাই না? তাহলে ওগুলো আসলে কিভাবে লিখবো, দেখেন এখান থেকে যখন ইনসার্টে যাচ্ছি তখন আমরা দেখতেছি যে ইকুয়েশন নামে একটা কি আছে, অংশ আছে। এই ইকুয়েশন থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কি করতে পারবো, ইকুয়েশন এখানে লিখতে পারবো। যেমন এইখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে। যখন আপনারা যাচ্ছেন যে মোর ইকুয়েশন ফ্রম কি অফিস, এখানে আরো অনেক ধরনের সূত্র এখানে চলে আসতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ইকুয়েশন গুলো কি করতে পারবো, কালেক্ট করতে পারবো। ঠিক আছে, পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে কি সিম্বল। অনেক সময় কিন্তু আপনি যখন কোন একটা কিছু লিখেন তখন আপনার সিম্বলের প্রয়োজন হয়। যেমন আপনি কোন একটা বুঝাচ্ছেন যে সামেশন যোগ করার জন্য আমরা কি ব্যবহার করি, সাম ব্যবহার করে থাকি, তাই না? যেমন এই যে সামেশন চিহ্নটা ব্যবহার করে থাকি, করি নাকি করি না? আবার হচ্ছে বিটা, আলফা, এগুলো বিভিন্ন ধরনের আমাদের কি থাকে, ইকুয়েশন। মোর সিম্বলে যদি যান এখান থেকে দেখেন কত ধরনেরই আছে। এই যে এটা হচ্ছে কি সামেশনের জন্য ব্যবহার করতেছি, ইকুয়াল, নট ইকুয়াল, ঠিক আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে কি আছে, আমাদের সিম্বল গুলো আছে। এই সিম্বল গুলো কিন্তু আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের মধ্যে কি হয়, প্রয়োজন হয়। তাহলে এখান থেকে যখন আপনি কোন একটা সিলেক্ট করে ইনসার্ট দিবেন, ওই যে দেখেন ওইখানে কিন্তু এটা আসতেছে। একটু কি ক্লিয়ার? এই যে নিচে যদি যাই, নিচে যে আমি এখান থেকে যে কোনো সিম্বল কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। আপনি যাবেন, ওইটাকে ক্লিক করবেন, ইনসার্ট দিবেন। ঠিক আছে, এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। সমানের পাশে ইয়াটা দিব কেমনে? দাগ দিয়া কেমনে লিখব উপরের নিচে সমানের পাশে? সমান, সমান অলরেডি কিন্তু আপনি এই যে এখান থেকে দিতে পারেন আপনার ইয়ে থেকে। সমান তো লিখছি, ঠিক আছে, পাশে যে ইয়া লিখব, একটা দাগ দিব উপরের নিচে যে লিখব, ওটা কেমন? স্ল্যাশ, মানে এই যেরকম স্ল্যাশ দিতে যাচ্ছেন, না না স্ল্যাশ না, তো সমানের পাশে যে একটা ইয়া আছে, দাগ দেওয়া থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসার্টের মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে হেডার ফুটার পর্যন্ত। এইটুকু যদি আপনি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে চার্ট, এখান থেকে চার্ট, টেবিল, শেপ, এগুলো হচ্ছে সবচেয়ে কি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো একবারে ভালোভাবে মানে মুখস্থর মতো করে ফেলবেন, যাতে এইখানে আপনার কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে, আর নর্মাল যে বিষয়গুলো আছে, যেমন এই যে টেক্সট বক্স অ্যাড করা বা অন্যান্য যে বিষয়, সেগুলো তো আমরা অলরেডি আগেই হোম যে ট্যাবটা ছিল ওইখান থেকে দেখেছি, তাই না? ইনসার্টের ওইখান থেকে দেখেছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশে যদি আমরা হোম ট্যাব করেছি, ইনসার্ট ট্যাব করেছি, এখন কোথায় যাচ্ছি, ডিজাইনে। কোথায় যাচ্ছি, ডিজাইনে যাচ্ছি। এখন ডিজাইনটা আসলে কি বুঝাচ্ছে আমাকে, ডিজাইনটা দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, লেআউট আছে, তাই না? মানে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। এখন সৌন্দর্যের বিষয়টা বলতে বোঝাচ্ছি, আমরা যখন একটা পেজ নিয়ে আসি, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসি, তখন এইটার এগেইনস্টে কি হয়, একটা লেআউট ক্রিয়েট হয়। আমরা যদি চাই যে এই পেজটার মধ্যে একটা থিম দিতে, দেখবেন আপনাদের প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যে কি থাকে, এক একজনের একটা থিম থাকে, ওয়ালপেপার থেকে, রাইট? থাকে নাকি থাকে না? ওইটাকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কি করেন, কাস্টমাইজ করেন। কেউ দেখবেন একবারে থিমটাকে ব্ল্যাক করে রাখে, মানে ফোনের সবকিছু একবারে কি ডার্ক মুডে রাখে, কেউ আবার হোয়াইট দেখতে পছন্দ, কেউ আবার একটু কালারফুল দেখতে পছন্দ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের পছন্দ মতো হ্যাঁ কালার নিতে পারবো, থিম থিম সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আবার যদি চাই যে না ম্যাম আমি হচ্ছে আমার নিজের মতো করে ব্রাউজ করে নিব থিম, সেক্ষেত্রে আপনি নেন, সমস্যা নাই, আপনি এখান থেকে কোন একটা পিকচার নেন। ঠিক আছে, অর্থাৎ আমি আমার এই পিসি থেকে যে কোনো ধরনের কি নিতে পারবো, পিকচার নিতে পারবো। ঠিক আছে, ব্রাউজ করে যদি আমি আমার এই জায়গা থেকে নিতে চাই, তাহলে এখান থেকে কি পিকচার নেওয়া যায়। এর মধ্যে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা ছিল আমাদের পেজটা, তার মধ্যে আমরা কোনো একটা টেক্সটকে এখানে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, কপি করে নিয়ে আসার পরে এখন আমার মূল যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ডিজাইনের উপরে, তাই না? এখন ডিজাইনটা আসলে কিসের হবে, ডিজাইনটা হবে এই যে আমার পেজটা আছে সেটাকে সাজানো।
ঠিক আছে, এখন আমি চাইলে এই জায়গা থেকে কি করতে পারি, যে কোনো একটা ডিজাইন নিতে পারি। যখনই আমি এই জায়গা থেকে কোনো একটা থিম নিচ্ছি, এটার এগেনিস্টে দেখেন এখানে টাইটেল গুলো সেরকম করে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। টাইটেল এবং হেডিং এটা অ্যাড হচ্ছে। যখন আমি এই টাইটেলে ক্লিক করতেছি, তখন আমার লেখাগুলো হচ্ছে কি এইটার, এই টাইটেলের মধ্যে যে ফন্টটা আছে সেটা অ্যাঙ্গেলে ধরতেছে। যখন আপনি এইরকম সিলেক্ট করতেছেন, তখন সেটা, অর্থাৎ কি ডকুমেন্টে যে ফরম্যাট গুলো আছে সেগুলো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরেন এইটা দিচ্ছি তখন আরেক রকম হচ্ছে, এরকম দিচ্ছি তখন, অর্থাৎ ফন্ট গুলো পরিবর্তন হচ্ছে। থিমটার সাথে সাথে কি হচ্ছে, ফন্ট গুলো পরিবর্তন হচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন? যখনই যেটা ক্লিক করতেছেন তার এগেনিস্টে কি হচ্ছে, এখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটু কি ক্লিয়ার? আবার আমরা চাইলে এখান থেকে অন্য যে কোনো একটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। যখন এই ফন্টে আনতেছি, হ্যাঁ এই ফরম্যাটে, তখন এইটা এরকম করে চেঞ্জ হচ্ছে। একটু ক্লিয়ার? তাহলে কি করেছিলাম, ডিজাইনে গিয়েছিলাম, এখান থেকে থিম। এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো একটা থিম নিয়ে আসতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, তাহলে আপনি সেটাও এখানে কি করতে পারবেন, দিতে পারবেন। তার পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে আমরা কালার গুলোকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা যে কোনো কি কালার চেঞ্জ করে নিতে পারবো। এই জায়গার মধ্যে থেকে আমরা কালার গুলোকে সিলেক্ট করে দিতে পারবো। আসলে আমার এই যে থিমটা, এটা আসলে কোন কালারের মধ্যে হবে, ঠিক আছে। অর্থাৎ থিমের যে বিষয়টা সেটা বোঝাচ্ছে টোটালি হচ্ছে আপনার ডিজাইনটা আসলে কিরকম হবে সেটার উপরে। তাহলে আমরা কোথায় লিখেছিলাম, এই বাংলাদেশ এটাকে লিখেছিলাম, তাই না। এখান থেকে আমরা ফন্টটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন ফন্ট এটা আছে কিসে, অফিস স্টাইলে, এটা এরকম করে আছে। আমরা চাইলে আবার ফন্টটাকে কি করতে পারবো, এখান থেকে অন্য স্টাইলে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এটা টোটালি হচ্ছে ফন্ট বা হচ্ছে কি লেআউটটা আসলে কিরকম হয় সেটাকে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, চাইলে আপনি প্যারাগ্রাফ স্পেসিং মানে হচ্ছে কি এখানে কতটুকু স্পেস থাকবে লেখাগুলোর মধ্যে, সেটাকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। এখানে যেমন নো স্পেস মানে কি নাই, লেখাগুলোর মধ্যে তেমন কি নাই, স্পেস নাই, সেটা বোঝাচ্ছে। স্পেসের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এন্টার ক্লিক করলে এখান থেকে কি যাচ্ছে, স্পেস হয়ে যাচ্ছে না। এখন আপনি চাইলে এখান থেকে কোন জায়গা থেকে, ডিজাইন থেকে এটাকে কি করতে পারবেন, স্পেসটাকে দিতে পারবেন। যখনই দেখেন আমি কোন একটা ইয়ে করতেছি, তখন কিন্তু এটার এগেইনস্টে এগুলো চেঞ্জ হচ্ছে, দেখতেছেন। এক একটা যখন সিলেক্ট করবেন তখন এইখানে দেখাচ্ছে যে আসলে কতটুকু। যেমন এই যে রিল্যাক্স এটাতে দিলাম, তখন এই যে এরকম ফাঁকা থাকতেছে। আবার যখন হচ্ছে গিয়ে কি আমি নো নো দিতেছি, তখন এরকম আসতেছে। একটু কি ক্লিয়ার? আবার যখন ডাবল মানে ডাবল স্পেস মানে বুঝাচ্ছে এখানে দুইটা স্পেস, মানে নরমালি হচ্ছে গিয়ে যে স্পেসটা থাকে এখানে আসলে ডাবল স্পেস আছে। একটু কি বুঝতে পেরেছি? ডাবল স্পেস, নো স্পেস দিলাম, কম্প্যাক্ট দিলে এরকম হচ্ছে, টাইট দিলে এরকম হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, কাজ আছে। এখন আপনি যখন লিখতে চাচ্ছেন, আপনি কি এমন করবেন যে এক লাইন লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন, আবার এন্টার প্রেস করবেন, এইভাবে দিবেন? তাহলে আপনার সময় বেশি লাগবে না স্পেস দিতে লাইনের মধ্যে? তাহলে এই জায়গা থেকে এসে আমরা আমাদের চাহিদা মতো কি করতে পারবো, স্পেস দিয়ে নিতে পারবো। কোন একটা লেখা লিখে ফেলেছেন, অনেক কষ্ট করে লিখেছেন, আপনি হয়তো খুব ঘিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে না ম্যাম ফন্টটা তো ভালো হয়নি, স্পেসটা তাহলে প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেস দিব কিভাবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। আবার হচ্ছে কাস্টম প্যারাগ্রাফ, এখান থেকে আপনি চাইলে কি দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এই জায়গার মধ্যে রেশিও মানে সাইজটা কত ছোট বা কতটুকু স্পেস থাকবে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবেন। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, ডিজাইনে, তাই তো। এর পরিবর্তে দেখেন আবার ইফেক্ট, বিভিন্ন ধরনের আমরা কি দিতে পারবো, ইফেক্টও দিতে পারবো, ঠিক আছে। ইফেক্ট অ্যাড করতে পারবো এই জায়গা থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। দেখবেন আমরা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের একটা নিজস্ব লোগো থাকে, সিম্বল থাকে, তাই না। ওইটাকে ওরকম চিনি। যেমন দেখেন আরং, দেশাল, বিভিন্ন ধরনের কি আছে প্রতিষ্ঠান আছে, তারা একটা লোগো কি করে, ব্যবহার করে থাকে, তাই না। এবং দেখবেন ওরা যে ধর যে কোনো কাগজ দিলেও সেটার এগেইনস্ট ওই পেজের মধ্যে ওদের একটা কি থাকে, সিম্বল থাকে। যেমন আপনারা যদি খেয়াল করে থাকেন, এই যে এটা হচ্ছে আমার হাতে একটা কাগজ, তাই না, আপনাদের প্রত্যেককে একটা কি দেওয়া হয়েছে, শর্টকাট কি এর একটা শীট দেওয়া হয়েছে। অনলাইনে যারা আছেন, হ্যাঁ, তারা বুঝিয়ে দেখবেন এইটার এগেইনস্টে আমি এটা তো একটা ব্ল্যাঙ্ক সাদা পেজও দিতে পারতাম। যদি সাদা পেজে দিতাম, তখন এটা আসলে কোন কোম্পানি তৈরি করেছে, কে তৈরি করেছে, এটা কি কোনো ধরনের বুঝতে পারতেন আপনারা কেউ? না। কিন্তু এই পেজটার মধ্যে এখানে কি করা হয়েছে, একটা
ইমেজ দেখা যাচ্ছে, মানে ভাষা ভাষা একটা ইয়ে দেখা যাচ্ছে। তার মানে একটা ওয়াটারমার্ক দেওয়া হয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে এটা অ্যারোটাস লার্নিং এর কি একটা শীট। আপনারা এরকম অনেক সময় দেখবেন, আপনারা মোবাইলে ছবি তুলেন, মোবাইলে ছবি তোলার পরে দেখবেন ফোনের একটা ইয়ে থাকে, ওপো ভিভো এত ইয়া, বা আবার এটাও অ্যাড করা যায় যে শুটেড বাই এরকম বা ক্যাপচার্ড বাই এরকম থাকে না। ওয়াটারমার্কটা হচ্ছে অর্থাৎ ওই ব্যক্তি মালিকানাধীন, বা এটা যে মালিক তাকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছেন, যাতে এই কন্টেন্টটা চুরি করে কেউ অন্য কেউ ব্যবহার করতে না পারে। তাহলে আমরা ওয়াটারমার্ক এখান থেকে কি করতে পারি, দিতে পারি। ঠিক আছে, ওয়াটারমার্কের জায়গায় আপনি যেমন দেখেন আমি এটা যখন দিচ্ছি এই লেখাটার এগেইনস্টে কিন্তু কি হচ্ছে, এটা তৈরি হয়েছে। যদি এই পেজে যেয়ে দেই, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে, কনফিডেন্ট। আমি কিন্তু এখান থেকে এটাকে সিলেক্ট করেছিলাম, এই যে এখান থেকে। ঠিক আছে, এগুলো আমি যে কোনো একটা দিতে পারি, যেমন ডু নট কপি এখানে একটা আসতেছে, স্ক্রিনটা কি আপনার দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে? হ্যাঁ, এখন আপনি তো চান যে ম্যাডাম আমি তো এখন ডু নট কপি এটা দিতে চাচ্ছি না, ডু নট কপি তো অন্য ব্যক্তিও দিতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে কিনা। আপনি যদি এটা দিতে না চান তাহলে আপনার একটা নিজস্ব লোগো ব্যবহার করতে পারেন আপনার প্রতিষ্ঠানে। যেমন আমরা কি করেছিলাম, হামিমের তো একটা ফ্যাশন হাউস আছে, ওইটার একটা লোগো থাকতে পারে, ফেসবুকের কভার পেজ থাকতে পারে, ওইটাকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা কাস্টম ওয়াটারমার্ক থেকে আমাদের পছন্দ মতো, ঠিক আছে, পিকচার কি করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। এই যে সিলেক্ট পিকচারে যখন দিব তখন আপনাকে বলবে যে কি করার জন্য, ব্রাউজ করার জন্য। তখন আমরা আমাদের এই জায়গা থেকে সেই পিকচারটাকে ইনসার্ট করে দিলে তখন কি দেখাবে, ওই পিকচারটা এখানে দেখাবে। যেমন দেখেন এই যে বাংলাদেশ, আমি কিন্তু একটা মানচিত্র বা একটা ডিভিশনের ছবি আনছিলাম, মনে আছে, ওই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। ছোট বড় করা যাবে মাত্রা। হুম, না এই পেজটা যতটুকু ওইটার অ্যাঙ্গেলে সেটা থাকবে, মানে মিডলে থাকবে। কোণায় নেওয়া যাবে না? আপনি কোনায় নিবেন কেন, হুম? কোনায় নিবেন কেন, এটা তো মাঝখানটাকে রিপ্রেজেন্ট করবে। ও, যখন আমি আমার নিজের প্রতিষ্ঠানের কোন একটা লোগো এখানে অ্যাড করতে চাচ্ছি তখন কোথায় যাব, কাস্টম ওয়াটারমার্ক। সেখান থেকে আপনি যদি নো ওয়াটারমার্ক সিলেক্ট করেন তাহলে কোনো ধরনের ওয়াটারমার্ক সৃষ্টি হবে না। আর হচ্ছে যদি পিকচার ওয়াটারমার্ক দেই তাহলে সেখান থেকে কি হবে, এরকম দিতে পারবেন যে সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা এখানে কি দিলাম, এই যে একটু আগে একটা ছবি নিয়েছি এটাকে ইনসার্ট দিলাম, ওকে ক্লিক করলাম। এখন দেখেন ওই যে কিছুক্ষণ আগে যে ছবিটা নিয়েছি বাংলাদেশের, মাত্র যেটা ডাউনলোড করলাম, এই ছবিটা কিন্তু এখানে কি হচ্ছে, দেখাচ্ছে, শো করতেছে। একটু কি ক্লিয়ার? কপিরাইট ফ্রি করার জন্য বা আপনার নিজস্ব কোন একটা জিনিসের মালিকানা থাকার জন্য এটা কিন্তু আমরা করে থাকি। বিভিন্ন কর্পোরেট যে অফিস আদালত গুলো আছে তারা কিন্তু এগুলো কি করে, মেনে চলে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে না ম্যাডাম আমি চাচ্ছি না ওয়াটারমার্ক, তাহলে রিমুভ করে দেন। আমরা এখান থেকে কি করতে পারবো, রিমুভেরও অপশন আছে। ঠিক আছে, হুম। আবার এই যে অফিস থেকে মোর, যেমন এখানে অনেকগুলো আছে না, আপনি চাইলে এখানে মোর মানে আরো অনেকগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর কাস্টমারটা তো এখানে দেখলেন যে আমরা আসলে পিকচারটা কিভাবে নিব। আবার আপনি যদি চান কোনো একটা টেক্সট নিতে, ঠিক আছে, কোনো নিজস্ব একটা কি নিতে, টেক্সট নিতে, সেক্ষেত্রে আপনি আপনার টেক্সটটাকে কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। এই যে যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম না, ডু নট কপি ছিল, কনফিডেন্ট ছিল, তারপর হচ্ছে গিয়ে কি কপি ছিল, এখান থেকে এগুলোকে আমরা কি করতে পারবো, নিতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারবো। তারপর এগুলোর কালার গুলো কারেকশন করতে পারবেন, এটা আসলে কি কালার হবে, এটুকু কি ক্লিয়ার? যেমন ওইটা ছিল শুধুমাত্র একটা ইয়া ছিল, গ্রে কালার ছিল, তাই না, যখন এই যে যেটা কনফিডেন্ট বা ডু নট কপি ওইটা নিয়েছিলাম, আপনি চাইলে এটাকে ব্ল্যাক দিতে পারেন বা ভিন্ন কালার দিতে পারেন। আমি যখন এটা দিলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে কি ডু নট কপি, ওকে দিলাম। এখন দেখেন এটার কালারটা চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে। আপনি চাচ্ছেন যে ম্যাডাম আমার প্রতিষ্ঠানে তো কোনো লোগো নাই, সেক্ষেত্রে আমি কি করব, আপনি প্রতিষ্ঠানের নামটা এখানে কি করে দেন, দিয়ে দেন, বা এরকম ডু নট কপি এরকমও দিতে পারি, ওই প্রতিষ্ঠানের নাম দিতে পারি। ঠিক আছে, ওইটাও এখান থেকে দিতে পারবো। এখন পেজ কালারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নরমালি আমরা যে পেজটা দেখি সেই পেজটা ব্ল্যাঙ্ক থাকে, তাই তো, সাদা থাকে, তাই না। আমরা অনেক সময় দেখি রঙিন কাগজও কিন্তু হয়, রঙিন কাগজ হয় না, হয়তো গোলাপি হচ্ছে, হলুদ হচ্ছে, বিভিন্ন কালার হচ্ছে। আমরা চাইলে পেজ গুলাকে এখান থেকেও কি করে নিতে পারবো, কালার করে নিতে পারবো। ঠিক আছে, আবার হচ্ছে পেজ বর্ডার, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন পেজের নরমাল আমাদের যে পেজটা আছে এটার কিন্তু কোনো বর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই যে নন। ঠিক আছে, আমরা যদি চাই যে পেজটা কি হোক, একটু বর্ডার হোক, তখন দেখবেন এই পেজটা কি হবে, বর্ডার অ্যাড হবে এটার পেছনে। ঠিক আছে,
তাহলে পেজ বর্ডার গুলো এখান থেকে আমরা কি করতে পারবো, যে শ্যাডো আকারে থাকতেছে। এখন দেখেন যখন ওকে দিচ্ছি, এই যে দেখছেন এখানে এই যে এতক্ষণ কি এই লাইনটা ছিল? না। হ্যাঁ, যখন নর্মালি আমরা লেখালেখি করেছিলাম বা এখানে কাজ করেছি তখন কিন্তু এই যে একটা বর্ডার লাইন তৈরি হয়েছে এটা ছিল না। কিন্তু যখনই আপনি কি দিচ্ছেন এই ডিজাইন থেকে যে যে পেজ বর্ডারে যাচ্ছেন, তখন আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারছেন আসলে বর্ডারটা কিরকম হবে বা স্টাইলটা কিরকম হবে। অনেক সময় দেখবেন এই যে ডট 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 থাকে পেজের সাইড দিয়ে, ঠিক আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে আসলে কেমন হবে। ঠিক আছে, এটা কেমন হবে এটা আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। থিমের মধ্যে এখানে ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আমার প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, আর হচ্ছে কি পেজ কালার, পেজ বর্ডার, এগুলো। ঠিক আছে, এই বিষয়গুলো কি করবেন, ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? না। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তাই না? এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে আমরা যদি লেআউটে ক্লিক করি, ঠিক আছে, এই লেআউট থেকে আমার পুরা যে পেজটা আছে এই পেজটাকে আমরা সাজাতে পারবো। ওরিয়েন্টেশনের কাজটা আসলে কে করে থাকে, লেআউট করে থাকে। ঠিক আছে, এখন দেখেন শুরুতেই যদি আসি তাহলে মার্জিনের ব্যবস্থা হয়। মার্জিনটা আসলে কি, দেখবেন আমরা যখন কোনো একটা লেখা লিখি আমরা কিন্তু লেফটে, রাইটে, তারপর কি টপে, আবার বটমে কি রাখি, নির্দিষ্ট পরিমাণ জায়গা রেখে মাঝখানে মিডলে লিখি, যেটা কিনা আমরা খাতার ক্ষেত্রে ফলো করি। আপনারা যদি এই পেজটা দেখেন তাহলে এই পেজের মধ্যে কি টপে কি আছে, জায়গা খালি আছে, বটমে আছে, লেফটে আছে, রাইটে আছে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন, এটাকে কি করা হয়েছে, সিলেক্ট করে সাজানো হয়েছে, যার কারণে এরকম হয়েছে। এখন আমরা যদি মার্জিনটা এখান থেকে দিতে চাই, সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে লাস্ট কাস্টম সেটিং এটা দেওয়া ছিল, টপে কত দেখাচ্ছে 1, তারপর বটমে কত দেখাচ্ছে 1, আর হচ্ছে কত লেফটে এবং রাইটে 0.75, তাই না? তার মানে বুঝাচ্ছে এগুলো আসলে আমার পেজের ওরিয়েন্টেশনটা কেমন হবে, খালি অংশটুকু কতটুকু থাকবে, বিষয়টা এরকম। আমরা যদি নরমাল রেশিও দিই তাহলে হচ্ছে এইটা হচ্ছে কি এই পেজটার মধ্যে কত ধরতেছে, যে লেফটে, রাইটে, তারপর হচ্ছে টপে এবং বটমে সব সাইজে কত ইঞ্চি করে থাকবে, এখানে 1 ইঞ্চি করে। বুঝতে পেরেছি? এখান থেকে আপনি যদি ন্যারো দেন তাহলে আবার সেটা দেখাচ্ছে যে ন্যারোতে সব জায়গার মধ্যে কত 0.5 দিয়ে থাকে। অনেক সময় হয় না আমাদের পেজটার কি জায়গা খুব স্পেস একটু কম রেখে লেখাটা বেশি লিখি মাঝখানে, সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্জিন করতে পারবো। এখন আপনি যদি চান যে ম্যাডাম আমি আমার ইচ্ছা মতো পেজটাকে কি করতে চাই, সাজাতে চাই, অনেক সময় হয় আমরা উপরের অংশে যখন প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট করি তখন ওই জায়গাটা উপরের অংশে বেশি ফাঁকা দিতে হয়, রাইট? ওই জায়গাটা উপরের অংশটা বেশি ফাঁকা দেন বা কোনো একটা লোগো অ্যাড করে নিচের দিকে আপনার নাম বা কার কাছে সাবমিট করবেন ওরকম করে লেখেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কাস্টম করতে পারি। যেমন টপে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বটমে দিতে পারবেন, লেফটে, রাইটে, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো কি করতে পারবো, এটাকে সাজাতে পারবো। মানে সাইজটা টোটালি ডিপেন্ড করতেছে আমি আসলে এটাকে কতটুকু নিতে চাচ্ছি, ঠিক আছে, বা কতটুকু স্পেস দিব সেটার উপরে। তারপরে যখন অটো দিয়ে ওকে দিয়ে দিবেন, সেখানে কি হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে। একটু কি বুঝতে পেরেছি? আরেকটা বিষয় হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানেই বোঝানো যাচ্ছে যে এটা আসলে কি সাজানোর যে বিষয়। আমরা এর আগেও যখন শুরুতে ক্লাস করেছিলাম পেট্রেট, আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এই দুইটা বিষয় আলোচনা করেছিলাম। এখন এই পেজটা যেই অ্যাঙ্গেলে আছে সেটাকে আমরা কি বলতেছি, পোর্ট্রেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপটা যখন দিচ্ছেন তখন পেজটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ব্যানার বা ইয়েগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন এই যে এরকম থাকে, ব্যানার গুলো এরকম সোজা থাকে না, কিন্তু এই টাইপের থাকে, অ্যাঙ্গেলে থাকে, তাই না, জায়গা, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে কি ওই যে আয়তকার যে বিষয়গুলো আমরা দেখি, আয়ত বস্তু দেখি না, দৈর্ঘ্যটা একটু বড় থাকে, প্রস্থটা একটু কম থাকবে, ওই রকম এটা ধরতেছে। অনেক সময় এরকম কিন্তু হয়, আপনার দরকার হয়, যেমন দেখবেন বিভিন্ন টুলেট বাসা ভাড়া দেওয়া হবে, ওইগুলার অ্যাঙ্গেল কিন্তু এই টাইপের থাকে। এখন আপনি যদি একটা কোনো টুলেট বানাইতে চান, ঠিক আছে, আপনার কাছে কেউ আসতে পারে, বলতে পারে এজ এ ক্লায়েন্ট আপনার কাছে বলবে যে আমার একটা টুলেট এরকম এইরকম ইনফরমেশন দিয়ে বানায় দাও, তখন আপনি কি এটাকে ওরিয়েন্টেশনটা কি রাখবেন, ল্যান্ডস্কেপ রাখবেন নাকি পোর্ট্রেট রাখবেন, ল্যান্ডস্কেপে রাখবেন। তারপর আমরা বিভিন্ন ম্যামও দেখি, স্লিপ দেখি, এগুলো কিন্তু এইভাবে করা হয়, ঠিক আছে। পেজের সাইজটা, ওরিয়েন্টেশনটা। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সাইজ। আসলে আমার পেজের সাইজটা কিরকম থাকবে, যেমন এখন আমরা এটাকে ওরিয়েন্টেশনটাকে পোর্ট্রেট রাখলাম, এখন সাইজটা হচ্ছে আমি এই জায়গার মধ্যে যখন এইরকম পেজটাকে রাখতেছি তখন
আমরা এই জায়গা থেকে A4 সাইজটা তো নরমালি আমরা সবাই চিনি তাই না, A4 সাইজের যে আমরা অফসেট পেপার গুলো দেখে থাকি, এখানে এই ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা বিভিন্ন সাইজের করে নিতে পারবো। যখন A3 দিচ্ছি তখন এটা কি হচ্ছে, আরো বড় হচ্ছে, রাইট না? আবার যদি আপনি দেন এখানে আরো কি হচ্ছে, ছোট হচ্ছে, অর্থাৎ ছোট বড় যে বিষয়গুলো A4 বা হচ্ছে কি A5, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। আপনি কতটুকু আর কি পেজটাকে নিতে যাচ্ছেন, পেজের সাইজটা কতটুকু হবে সেটা কোন জায়গা থেকে করব, এই যে পেজ সেটআপ থেকে। ঠিক আছে, এখন যদি আপনি চান যে না ম্যাডাম আমি মোর পেপার সাইজে দেখতে চাই যে আসলে কতটুকু করা যায়, আপনি চাইলে এই যে এই জায়গার মধ্যে উইথ আর একটা হচ্ছে কি হাইট, এই জায়গার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কি করে দিতে পারবেন, কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনার অনেক সময় প্রয়োজন হবে যে না আমার পেজটাকে একটু বাড়াবো কমাবো, তবে নরমালি আমরা যেটা করে থাকি, নরমালি কিন্তু এই স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি সাইজ বলেন তো, A4 সাইজ। আর এমনি নরমাল আপনার লেখাটাকে একটু স্পষ্ট বড় দেখার জন্য আমরা A3 টাকে বেশি একটু প্রেফার করি, ঠিক আছে? তাহলে এটা একটু বড় হয়ে যায়, আবার যখন আপনি A4 দিচ্ছেন তখন হচ্ছে কি এটা আর একটু ছোট হয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখান থেকে এই যে এগুলো সবগুলাকে দেখবো আসলে কোনটার কতটুকু পরিমাণ কি জায়গা নিচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ নামের একটা কি করেছিলাম, উইকিপিডিয়াতে গিয়েছিলাম তাই না? ওইখান থেকে অনেক বড় এখানে দেখলাম ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশনটা ধরেন আমি এই জায়গা থেকে অনেক বড় ইনফরমেশন এটাকে কপি করে নিচ্ছি। কপি কেন করতেছি এটা একটু পরেই দেখবেন। ধরেন এইটুকু নিলাম, হ্যাঁ এইটুকু কপি করে নিলাম। এখন আসলাম আমাদের কোথায়, ওয়ার্ড ডকুমেন্টে। আসার পরে এখন আমরা এখানে মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, তারপর কি দেখতেছি, সাইজ দেখলাম। এখন হচ্ছে কলাম বিষয়। 1 যখন দিচ্ছি তার মানে এখানে একটা কলাম আছে, অর্থাৎ আপনি এখানে যাই লেখেন না কেন সেটা কয়টা, কতটুকু অংশ যাবে, একটা। ধরেন আমি এই যে এটা লিখলাম, এটা পুরোটা একটা ভাগে ভাগ হয়ে গেল, মানে একটা পেজের মধ্যে এই লেখাটা কি কি আছে, আছে। এখন এরকম অনেক সময় হয় না যে কোনো একটা বই বা টেস্ট পেপারের মধ্যে পার্টিশন থাকে মাঝখানে, এই পাশে কিছু অংশ থাকে এই পাশে কিছু অংশ থাকে, অর্থাৎ দুই পাশে হবে 3টা কলাম হয়। যেমন সংবাদপত্রগুলা খবরের কাগজ আমরা যখন দেখি ওইগুলা দেখবেন অনেকগুলা কলাম থাকে, সেটা 10টা 20টাও হয় কলাম। আবার আপনার বইয়ের মধ্যে হতে পারে 2টা ভাগ আছে 3টা কলাম আছে, এরকম হয় নাকি হয় না? এখন কলাম গুলো আসলে আপনি কিভাবে করবেন, কলাম গুলো হচ্ছে আমরা এই লেআউট থেকে করতে পারি। ঠিক আছে, যখন 2 সিলেক্ট করলেন দেখেন এক পাশে এই লেখাগুলো অ্যাড হয়েছে, আবার ওই পাশে যে কিছু অংশ আছে। একটু কি ক্লিয়ার হয়েছেন? এখন যদি এটাকে আপনি চান যে না ম্যাডাম আমি এটাকে কয়টা ভাগে ভাগ করতে চাই, 3টা ভাগ ভাগ করতে চাই বা 4টা ভাগ করতে চাই, তাহলে কিন্তু সেইভাবে হবে। মানে এখানে একটা 2টা আর ওই পাশে যদি আমার লেখা আরো থাকে তাহলে ওগুলো এখানে অ্যাড হবে। কিন্তু লেখা এখানে কম, কিন্তু পেজের ওরিয়েন্টেশন যেটা সেটা কিন্তু সে ধরেছে। এখানে কয়টা কলাম করা যাবে, 3টা। এই যে 1টা 2টা 3টা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার? এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, হ্যাঁ অনেক সময় এটা প্রয়োজন হয়। তারপর আপনি যদি চান যে ম্যাডাম লেফট সাইডে যাব, তাহলে এই সাইডটাকে কি ধরেছে, ছোট, আর এই কলামটাকে ধরেছে কি, বড়। এরকম অনেক সময় হয় দেখবেন, হয় নাকি হয় না? তাহলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো, আবার এটাকে রাইট সাইডে দেখেন, এটাকে দেখাচ্ছে এই পাশে বড়, আবার ওই পাশের অংশটা এই কলামটা হবে কি ছোট। এগুলো অনেক সময় প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আপনি যদি চান যে মোর কলামস ম্যাম আমি অন্যভাবে করতে চাই, এই যে এখানে যেমন দেখাচ্ছে 1 2 3, এখন নাম্বার অফ কলাম এখানে কত দেওয়া আছে, 2 না? আপনি যদি 5টা কলাম চান তাহলে 5টা বানান, 2টা বানাইলে 2টা বানান। বিষয়টা বুঝছেন? এখান থেকে আমরা কি করতে পারবো, এডিট করে নিতে পারবো। একটু কি ক্লিয়ার? হুম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এরকম বিভিন্ন ধরনের লেখালেখি করতে গেলে আপনার এগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে যে অংশটা আসি সেটা হচ্ছে ব্রেক। ব্রেক মানে কিন্তু আমরা বুঝতেছি, মনে আছে আমরা যে ইনসার্টের মধ্যে যখন গিয়েছিলাম তখন এই যে পেজ ব্রেক ছিল, মানে একটা পেজ থেকে আমি আরেকটা পেজে যাব, তাই তো? এটাই হচ্ছে কি পেজ ব্রেক। তাহলে পেজ ব্রেকের কাজটা আমরা কোন জায়গা থেকে করতে পারবো, আবার এই লেআউট থেকেও করতে পারবো। ঠিক আছে, লেআউট থেকে করতে পারবো। এই যে পেজ ব্রেক মানে যখন আমি পেজ ব্রেকে ক্লিক করেছি তখন কিন্তু এটা নিচে চলে গেছে আরেকটা পেজে, যে এখানে অলরেডি চলে আসছে। একটু ক্লিয়ার? তাহলে ইনসার্ট থেকে করতে পারবেন এখান থেকে। এখন হচ্ছে লাইন নাম্বার, এখানে দেখাচ্ছে যে না কোনো নাম্বার নাই। ঠিক আছে, আসলে কেমন, এটা কি কোনো নাম্বারের এগেইনস্টে এটা তৈরি হচ্ছে না। ঠিক আছে, তারপর লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে, বিফোর আফটার, মানে এখানে লেফট রাইট যেটা ইনডেন্ট, এই যে এখানে লেখাগুলো আসলে
কেমন থাকবে স্পেসটা সেটা এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, যেমন দেখেন এই যে লেফটে কতটুকু, এই যে ইন্ডেন্ট মানে কি, চুজ হাউ ফার টু মুভ, মানে কতটুকু আপনি সরাবেন মার্জিনের মধ্যে ওইটুকু দিতে পারবেন। এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ আমি এই জায়গা থেকে সরাচ্ছি না, অলরেডি এইটুকু তো আমরা পেজ থেকে মার্জিন থেকে নিয়ে নিয়েছিলাম না, ন্যারোটা দিয়ে রাখছিলাম না, এখানে বুঝাচ্ছে যে তুমি কতটুকু জায়গা নিয়েছো, 0.5, এই জন্য এখানে কিন্তু 0 দেখাচ্ছে। রাইট সাইডে কত নিয়েছে, 0.1। ঠিক আছে, তারপর স্পেস, আসলে স্পেস কতটুকু হবে, একটা থেকে আরেকটুকুর স্পেস কতটুকু হবে এই প্যারাগ্রাফটার মধ্যে, সেটা আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো, অটো দিতে পারেন, আবার এখান থেকে আপনি কোনো সংখ্যাও দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে লেআউটের যে অংশটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখনই কোনো একটা ডকুমেন্ট লিখতে যাবেন, সবার প্রথম আপনার দরকার হবে পেজ সেটআপ। যদিও আমরা কোন জায়গা থেকে শুরু করেছিলাম বলেন তো, হোম থেকে। আমরা হোমের কাজগুলো আগে করেছি, কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয় বা অন্যান্য কাজগুলো, কিন্তু এগুলো করব ঠিক আছে, যার মধ্যে এই অংশগুলো করব তাকে আগে সেটআপ করে নিয়ে আসতে হবে। তাহলে আজকে যাওয়ার পরে আপনার আগে কি করবেন, যদি কোনো একটা ডকুমেন্ট লেখেন, আগে কোনটাকে সেটআপ করবেন, পেজটাকে, লেআউটটাকে সেট করবেন। ঠিক আছে, যে লেআউটটা আমার কতটুকু হবে, আমার কাগজটা কতটুকু হবে, A4 সাইজ হবে নাকি A5 হবে নাকি A3 হবে, ওইটা সেট করার পরে দেন আপনি আপনার কাজ করবেন, লেখালেখি করবেন। একটু কি ক্লিয়ার? প্রথমে কিন্তু আপনি কাজ শিখেছেন, কিভাবে করতে হয়, কিভাবে কপি করতে হয়, নিয়ে আসতে হয়, টেবিল বানাতে হয়, ঠিক আছে, থিম দিতে হয়, কাস্টমাইজ করতে হয়, এগুলো সব শিখলেন। এখন কার উপরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করবো হচ্ছে এই পেজটার উপরেই, তো এটার উপরেই তো সবকিছু নাকি। তাহলে আজকে থেকে মনে হয় না যে ওয়ার্ডের মধ্যে আর কোনো সমস্যা থাকবে, এই যে লেখালেখির ক্ষেত্রে, টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। আজকে বাসায় যেয়ে কি করবেন বলেন তো, এগুলো সবগুলো করবেন, এবং আমি হোমওয়ার্কের মধ্যে দিয়ে দিব এই যে এগুলো করা, কলাম করা, 2টা 3টা কলাম করবেন, কোন একটা কি করবেন, ডকুমেন্ট তৈরি করে নিয়ে আসবেন, এখানে এনে রাখবেন। ঠিক আছে, পেজের লেআউটটা চেঞ্জ করবেন, ওয়াটারমার্ক করবেন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে। ঠিক আছে, তাহলে লেআউট আর ডিজাইনের যতগুলো কাজ দেখেছেন, সাথে কিন্তু ইনসার্টেরও কিছু অংশ ছিল, হেডার ফুটারের অংশগুলো ছিল। যখনই আপনি পেজটাকে নিয়ে আসতেছেন, আপনি কিন্তু মনে হবে যে আচ্ছা পেজটাকে তো ওরিয়েন্টেশন করলাম, সাজালাম, এখন তাহলে উপরে একটা হেডার যোগ করে দেই, নিচে একটা কি যোগ করে দেই, ফুটার, তারপরে আমি মাঝখানে লিখি, তাহলে আরো সুন্দর হবে না বিষয়টা? কিন্তু এরকম। তাহলে আপনার আজকে বাসায় যে এই যে ইনসার্টের বাকি অংশগুলো, ডিজাইন আর লেআউট, এগুলো কি করবেন, সবাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে।